আমরা এখন দাঁড়িয়ে আছি ভুটানে। ভুটানের মোমো নিচে তাকালে কিন্তু হিমালয়ান কিংডম অফ ভুটান, প্রেজেন্ট ভুটানের রাজা সানাম। ট্রাফিক রুলসটা খুব ভালো। ভারতের একেবারে পাশে অবস্থিত ছোট্ট একটা রাষ্ট্র, নাম ভুটান। ডুয়ার্সে বেড়াতে এসেছিলাম আর হাতে একদিন সময় রয়ে গেছে, তাই ভাবলাম এত কাছে যখন চলেই এসেছি ভুটানটাও একটু ভ্রমণ করেই নেওয়া যাক। তাই একদিনে তোমরা কিভাবে ভুটান ভ্রমণ করতে পারবে সেই সমস্ত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। এনজেপি অথবা শিলিগুড়ি থেকে ফুনসোলিং এর দূরত্ব 175 কিলোমিটার আর সময় লাগবে 4.5 ঘন্টা। তবে আমরা যেহেতু চিলাপাতা ব্যাম্বু রিসর্টে ছিলাম, সেখান থেকে আমাদের দূরত্ব পড়েছে মাত্র 30 কিলোমিটার আর সময় লেগেছে 2 ঘন্টার মতো। জানো তো, ভুটান যাওয়ার পথটা ভারী সুন্দর। চারিদিকে সবুজ আর সবুজ চা বাগানে ঘেরা, আর দূর থেকে দেখতে পাবে পাহাড়ের ওপরে রং বেরঙের ছোট ছোট বাড়িঘর। ওখানেই রয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। আমরা যেহেতু আমাদের নিজেদের গাড়ি নিয়ে গেছিলাম, সেই সূত্রে আমাদের নিজেদেরই পারমিশন করাতে লেগেছিল। তোমাদের সঙ্গে রাখতে হবে ভোটার আইডি কার্ড আর পাসপোর্ট যদি থাকে, তবে ভোটার আইডি কার্ড কিন্তু কম্পালসারি। জায়গাতে পৌঁছে গেছি, চারিদিকে অনেক গাড়ি রয়েছে, তোমরা এখান থেকেও কিন্তু গাড়ি ভাড়া করে নিতে পারো, ওনারা নিজেরাই পারমিশন নিয়ে নেবেন। তবে ভারতের দিক থেকে বলতে পারো জায়গাও হলো লাস্ট শহর, তারপরেই শুরু হয়ে যাচ্ছে ভুটান। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ডেকোরেশন করা একটা গেট, এখান থেকেই ভেতরে প্রবেশ করব, পৌঁছে যাব আমরা প্রতিবেশী রাষ্ট্র। তবে আমরা যেহেতু একদিনের ভুটানের ভ্রমণে এসেছি, আমাদের তেমন কোনো পারমিশন নেওয়ার দরকার নেই, সঙ্গে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট থাকলেই যথেষ্ট। তবে এখন কিন্তু এই মেন গেট থেকে ভুটানে আর প্রবেশ করা যায় না। তৈরি হয়েছে ভুটান পেডিস্ট্রিয়ান টার্মিনাল, যেখান থেকে তোমরা ভেতরে প্রবেশ করবে। 19 সেপ্টেম্বর 2022 সালে এটা উদ্বোধন করা হয়েছে। সীমান্তবর্তী শহর ফুনসোলিং এ নির্মিত এই টার্মিনাল বিদেশি নাগরিক এবং ভুটানের নাগরিকদের স্থলপথে দেশে প্রবেশ করবার জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশ এবং প্রস্থান পয়েন্ট হিসেবেও চিহ্নিত করা হয়। ড্রাগনের সাইন। আমরা এখন ভুটানে প্রবেশ করে গেছি। সব নামগুলো দেখো, ফুনসোলিং কি নে মেড ল্যাম। তো কেমন অনুভূতি হচ্ছে? এখন আমরা আছি ভুটানে। মাম্মা, আমরা ভুটানে প্রবেশ করে গেছি। গাকি ল্যাম। ভুটান সংক্রান্ত আরো কিছু ইনফরমেশন চলো শেয়ার করা যাক। তোমরা যদি একদিনের জন্য না এসে 5 দিন 6 দিনের জন্য বেড়াতে আসো ভুটানে, তাহলে ভারত, বাংলাদেশ আর মালদ্বীপ ছাড়া ভুটানে ভ্রমণকারীদের প্রতি রাতে প্রতি ব্যক্তিকে $100 এসডিএফ দিতে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি। ভারতীয় পর্যটকদের প্রতি রাতের জন্য জনপ্রতি 1200 টাকা দিতে হবে। এসডিএফ হলো একটি বাধ্যতামূলক ফি। তবে 6 থেকে 12 বছর বয়সী শিশুরা এই এসডিএফ এ 50% ছাড় পাবে, আর যদি 5 বছরের কম বয়সী হয় সম্পূর্ণ ছাড় পাবে। তবে বাংলাদেশি পর্যটকদের জন্য স্পেশালি 2024 এর 2 জুন থেকে প্রতি রাতের জন্য $15 খরচা করতে হবে, যা ভারতীয় পর্যটকদের সমান। তবে আরেকটা নিয়ম আছে, এই $15 কিন্তু বছরের প্রথম থেকে আসা 15,000 বাংলাদেশি পর্যটকদের জন্যই প্রযোজ্য। 15,000 ক্রস করে গেলেই আবার $100 পে করতে লাগবে। তবে যারা আমাদের মতো একদিনে ভুটানে ভ্রমণে আসছো, তারা দেখে নেবে ফুনসোলিং গেট, কারভান্ডি মনেস্ট্রি, আমুছু ব্রিজ, লোকাল মার্কেট, তোরসা রিভার সাইড ক্যাফে, ভুটান গেট, পালডেন তাশি মনেস্ট্রি, ফুনসোলিং ভিউ পয়েন্ট। এই স্থানগুলো ডেফিনেটলি তোমরা দেখো। আমুছু ব্রিজ, ডোরোখা, সামস্তে। আমরা এখন ভুটানের মধ্যে ঢুকে গেছি। আপনাকে যেতে গেলে এখানে কোনো রকম ক্রস করা যাবে না, ওভারটেক করা যাবে না। আর যে সামনে জেব্রা ক্রসিং গুলো আছে, যদি দেখা যায় কোনো লোক দাঁড়িয়ে আছে, তার জেব্রা ক্রসিং আগে দাঁড়িয়ে থাকতে হবে, লোক আগে ক্রস করে যাবে রাস্তা, তারপর গাড়ি যাবে। আর এটা তো দুবাইতেও ছিল নিয়ম। হ্যাঁ, এই রুলসটা সেম। আর চারিদিকে নিট অ্যান্ড ক্লিন। দেখুন কোনো রাস্তায় কোনো রকম কোনো কাটা কিছু নেই, পরিষ্কার একদম চকচক পরিচ্ছন্ন। আমি আমার টাওয়ার নেটওয়ার্ক পেয়ে গেছি, কোনো চিন্তা নেই আমার।
প্রতিবেশী দেশে আসার মজাটাই আলাদা, কি বলো? একদিনের জন্য আপনারা এখানে আসতেই পারেন ফুল সিলিংয়ে। ওয়ান ডে ট্যুর। কিছু ইমিগ্রেশনের ব্যাপার আছে, আপনাদের ভোটার কার্ড লাগবে, তাহলে আপনারা ঢুকতে পারবেন, কিন্তু আমরা স্পেশাল পারমিশন নিয়ে ঢুকেছিলাম বলে আমাদের কোনো রকম কার্ড কিছু লাগেনি। ভুটান গভর্নমেন্টের ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে যে ওয়েবসাইট রয়েছে ওখানে এনলিস্টেড যে হোটেলস রয়েছে সেখান থেকেই তোমাদের বাছাই করতে হবে তোমরা যদি এসে ভুটানে থাকতে চাও। অন্য যে কোনো হোটেল সাডেনলি গিয়ে তোমরা কিন্তু বুক করতে পারবে না, সেটা 3 স্টার থেকে 5 স্টার হোক। এছাড়াও গাড়ি বুকিং এর ক্ষেত্রেও এই প্রসেসই রয়েছে। আর তোমাদের অবশ্যই সঙ্গে গাইড নিতে হবে, আর গাইডের কিরকম খরচা পড়বে, তোমাদের সাথে কে যাবে, সেগুলো কিন্তু তোমাদের ওই ওয়েবসাইটের মাধ্যমে বাছাই করে নিয়ে নিতে হবে। আর ভুটানের সময় ভারত থেকে 30 মিনিট এগিয়ে আছে, মানে এখন যদি ভারতে 10টা বাজে তবে ভুটানে 10:30। আর এত সুন্দর রাস্তা এক্সপিরিয়েন্স করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে, আমুচু সাসপেনশন ব্রিজ। সামনেই চলে এসেছে, চলো যাওয়া যাক। আমরা আছি এখন আমুচু ব্রিজে। ভুটানের একটা বিরাট বড় ব্রিজ, এটা দুটো দিক আছে, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আমরা এখন দাঁড়িয়ে আছি ভুটানে, আমাদের প্রতিবেশী ছোট্ট একটা রাষ্ট্র। তো আমরা এখন দাঁড়িয়ে আছি যেখানে, সেখানে দেখতে পাচ্ছ দুটো ব্রিজ, একে আমুচু ব্রিজ বলা হয়। দুটো ব্রিজ মানে ওই ব্রিজটা কিন্তু বাঁধানো, যেটা ভেহিকেলসের জন্য স্পেশালি করা হয়েছে, আর এত সুন্দর করে ডিভাইড করা হয়েছে একটা ভেহিকেলসের জন্য। আর এই যে সরু মতন যে ব্রিজ, নানান রঙের রঙিন, এটা পেডিস্ট্রিয়ান পারপাসে করা হয়েছে। নিচে দিয়ে ওপরে দিয়ে তাকিয়ে চলো, আমিও মাগো এত সাহস নাই। এই মাম্মা দাঁড়া, জলটার জন্য ভয় লাগছে। হ্যাঁ জল পড়লে ব্যাস হয়ে গেল, রাম রাম। কিছু হবে না, দেখ না কি হবে। এতদিন আমরা তিস্তা নদী দেখে অভ্যস্ত, এখন দেখবো তোরসা নদী। ভুটানে দেখো তোরসা নদী বয়ে যাচ্ছে, অপূর্ব সুন্দর পাহাড়, আঁকা বাঁকা পথে তোরসা নদী যাচ্ছে। আর এই ব্রিজটা তো মারাত্মক সুন্দর, একটু ভয় লাগছে সত্যি, মানে নিচ থেকে এত জোরে তোরসা নদী বয়ে যাচ্ছে। আর এই ব্রিজটার মধ্যে দিয়ে যখন হাঁটছি না, পুরো একদম দুলছে, তো ভয় তো লাগছে, কিন্তু তার সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য 100-তে 100। অপূর্ব সুন্দর রং বেরঙের ব্রিজ, চারিদিকে কালারফুল, কিন্তু নিচে তাকালে কিন্তু তোমাদের ভয় করবে। এখন তোমরা দুটো ব্রিজ দেখতে পাচ্ছ, একটা ভেহিকেলের জন্য যেটা বললাম, একটা পেডিস্ট্রিয়ানের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই ব্রিজটাই প্রথম তৈরি হয়েছিল। তো ফার্স্ট এই ব্রিজটা তৈরি হয়, পরবর্তীকালে যেহেতু ভেহিকেলস এখান থেকে যেতে পারতো না, তাই জন্য কানেক্টিং ইস্যু হতো, এটা তৈরি করা হয়। তো ভুটানের অভিজ্ঞতা কেমন হচ্ছে? ফাটাফাটি একদিনের জন্য ফুল সিলিং তো বেস্ট। কেউ যদি ডুয়ার্স ঘুরতে আসেন তাহলে অবশ্যই একটা দিন রাখবেন এই ভুটানে ফুল সিলিং ঘোরার জন্য। ওয়ান ডে ট্রিপ। আমরা তোমাদের সমস্ত ইনফরমেশন দিয়ে দেবো, কি করে আসবে, কোথায় খাবে, কি করে মানে তোমরা পারমিশন নেবে, কি কি অ্যারেঞ্জ করতে লাগবে, এই সমস্ত ইনফরমেশন আমার ভিডিওসের মধ্যে পেয়ে যাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো, আর কমেন্টস করতে ভুলো না, আমাকে কমেন্টসও করো যদি কোনো রকম প্রবলেম থাকে বা রিকোয়ারমেন্টস থাকে। আমি সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে রং দেখো, পুরো গ্রিন, বটল গ্রিন, এটা কিন্তু এমনি গ্রিন না, দেখো গ্রিনের সাথে হালকা গ্রিনের সঙ্গে যদি একটু ব্ল্যাক মিশানো হয়, সেরকম একটা কালার হয় না, ওরকমই একটা বটল গ্রিন।
চারিদিকে জঙ্গল, পাহাড়, আর ব্রিজটার মধ্যে এই ছোট ছোট পতাকার মতন যেগুলো আছে এগুলোই অ্যাকচুয়ালি ব্রিজটাকে কালারফুল করে, যেটার জন্য ব্রিজটা আরও সুন্দর হয়ে যায়। কি বলো? এই পতাকাগুলোর জন্য কিন্তু এই ব্রিজটা আরও বেশি কালারফুল, আরো বেশি লুক্রেটিভ করে দিয়েছে। হ্যাঁ, দূর থেকে আরও বেশি সুন্দর লাগছে যখন হাওয়াতে দুলছে। इंडियन मनी चलेगा? एक दीजिए। मेरा 500 का ये चेंज होगा तो? तो फिर आपको 20 मिलेगा। हाँ मोमो खिला दीजिए। अच्छा मेरा पास 50 है, छोड़ दीजिए। চলে এসেছে আমাদের মোমো। আহা হা হা হা, কি ভাইবস দেখো, অসাধারণ। মোমোটা ট্রাই করে দেখা যাক। প্রতিবেশী দেশে এসে মোমো ট্রাই করার ব্যাপারটা একটু আলাদা, মানে কিছু দূর আমাদের দেশ, তাহলেও প্রতিবেশী দেশে যখন প্রবেশ করেছি তখন মনে হচ্ছে খাওয়ার দাওয়ারও একটু আলাদা হয়ে গেছে। কেমন টেস্ট? ভালো আছে। ভুটানের মোমো যেটার জন্য বিখ্যাত, টেস্টি। ব্রিজ দেখা কমপ্লিট, দেখো কত সুন্দর লাগছে এখান থেকে। এবার নেক্সট ডেস্টিনেশন, ভুটানের নেক্সট ডেস্টিনেশন কি? কারওয়ান্ডি মনেস্ট্রি। আচ্ছা, কারওয়ান্ডি মনেস্ট্রি, চলো যাওয়া যাক। টিকিটের মূল্য 30 টাকা করে দুটো। টিকিট কাটা বা ছোট্টখাটো খাবার দাবার কিনতে গিয়ে যেটা আমরা ফেস করলাম তোমাদের সাথে শেয়ার করি, এখানে কিন্তু অনলাইন হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দেখছি। তো তাই তোমরা সঙ্গে করে অবশ্যই ক্যাশ রেখো, মানে ধরো একদিনের জন্য আসছো তো সেরম বুঝে ক্যাশ রেখো, আর যদি অনেক দিনের জন্য আসছো ঘুরতে সেই ক্ষেত্রেও কিন্তু বুঝে শুনে ক্যাশটা বেশি করে রেখো, না হলে অসুবিধা হবে। তোমাদের একটা অসাধারণ ভিউ দেখাচ্ছি। এই দেখো, পুরো পাহাড় আর তার নিচে একটা ছোট্ট গ্রাম গড়ে উঠেছে, যেটা কিন্তু ভুটানের মধ্যে পড়ছে না। আমরা কিন্তু ভুটানেই দাঁড়িয়ে আছি, কিন্তু এই গ্রামটা কিন্তু ভুটানের মধ্যে না। এত সুন্দর কালারফুল। এটা হলো ইন্ডিয়া আর ভুটানের একদম সীমান্তে অবস্থিত জয়গাঁও। পুরো এইখান থেকে, এই মনিস্ট্রির ওপর থেকে দেখলে জয়গাঁও মানে শহরটা বলতে পারো বা ছোট্ট গাঁও বলতে পারো দেখা যায়। পাশ দিয়েই বয়ে যাচ্ছে তোরসা নদী, অপূর্ব। আমাদের সেকেন্ড ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি, কারওয়ান্ডি মনেস্ট্রি। ভুটানের ফোনসেলিং এ অবস্থিত একটি বৌদ্ধ মঠ। এটি 1937 সালে রয়্যাল গ্র্যান্ড মা আসি ফোনচো প্রতিষ্ঠা করেছিলেন। মঠটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 400 মিটার উঁচুতে অবস্থিত এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে। মঠের ভেতরে গুরু রিনপোচের উৎসর্গকৃত জ্যাংতো পেলরি লাখাং মন্দিরটি অবস্থিত। অর্পণ করেন ভগবানের সামনে। আমাদের যেরকম ভগবান, তিনি বুদ্ধিস্টদের যে রকম কালচার আছে সে অনুসারে আমি দেখলাম হলুদ রঙের জল ছিল, প্লাস দুধ ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম যে কী অফার করা হয়েছে গডকে, তো বললো কেসার ওয়াটার, স্যাফরন ওয়াটার বললো, মানে কেসার ওয়াটার। আমি প্রথমে ভেবেছিলাম তেল, তো তারপরে বুঝলাম ওটা স্যাফরন ওয়াটার। তারপরে মিল্ক, আবার মিল্কটিকে আমরা যেমন চাল দিয়ে ক্ষীর তৈরি করি, ওটা ক্ষীর না, ঘন মিল্ক দেওয়া হয়েছে। আর অ্যালকোহলও অফারিং করা হয়, যেগুলো আমরা তেলে ভাজি ওই জিনিসটাই আমাকে দিল। তো আমি মনে করছি আমি খুব ব্লেসড কি যে আমার হাতেই দিল। তো আমার কাছে এখন আছে ভুটানের টাকা, আর ইনি হলেন প্রেজেন্ট ভুটানের রাজা। এই কারেন্সি को बोलते हैं गुलत्राम। এখন ভুটানের
ফ্রেশ ম্যাঙ্গো জুস খাচ্ছি, ডিউ ফ্রেশ ফ্রম দ্য হিমালয়ান কিংডম অফ ভুটান লেখা আছে, 20 রুপিস। টেস্টটা একটু ডিফারেন্ট আছে। মেয়েও মনে হয় ভুটানের ও খাচ্ছে, জুস খাচ্ছে, লিচি। এটা লিচি, এখানেও লেখা আছে কিংডম অফ ভুটান, এটাও ডিউ ফ্রেশ। ডিউ ফ্রেশ। ওটা নিয়েছি। সবুজে ঘেরা পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে আমাদের নেক্সট ডেস্টিনেশন রিনচেনডিং গোয়েনপা, যা খারভান্দি গোম্পা নামেও পরিচিত। ভুটানের ফ্রন্ট সিলিং এ অবস্থিত এই বৌদ্ধ বিহার, যা শহরটিকে উপেক্ষা করে একটি পাহাড়ের উপরে নির্মিত। এটি 1960-এর দশকে বর্তমান ভুটানি রাজা আসি ফুনসোর প্রপিতামহ দ্বারা নির্মিত। মঠটি তার মনোরম অবস্থানের জন্য পরিচিত, যেখান থেকে ফুনসোলিং এবং আশেপাশের উপত্যকার মনোরম দৃশ্য দেখা যায়। এই রিনচেনডিং গোয়েনপা, রিনচেনডিং কথার অর্থ হলো একটি মূল্যবান পাহাড়ের ওপর মঠ। এখানে প্রবেশ করতে গেলে তোমাদের প্রবেশ মূল্য দিতে হবে মাত্র 50 টাকা। দেখো আমরা টিকিট কেটে নিয়েছি, এবার চলো ভেতরে প্রবেশ করা যাক। রিনচেনডিং গোয়েনপা, এই মঠটি পর্যটক এবং স্থানীয় উভয়ের কাছে একটি জনপ্রিয় গন্তব্য, যেখান থেকে ফুনসোলিং এবং ভারতীয় সমভূমির অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশ এটাই প্রতিফলিত করে যে ভুটানের ধর্মীয় অনুশাসনগুলো অনুভব করার জন্য এটি একটি আদর্শ স্থান। ভুটানের প্রত্যেকটা গুম্ফা বা মনেস্ট্রি এত সুন্দর কালারফুল আর সুন্দর করে সাজানো। नाम क्या है तुम लोगों का? मेरा नाम इज़त ठिले है। मेरा नाम सनम है। सनम। और तुम्हारा? इज इज़त ठिले। हिजत ठिले और सनम। आओ सो এখন আছি আমরা ভুটানের মার্কেটে। ভুটানের খাবার দাবার খাবো, কিছু শপিং করব। কিজম ক্যাফে কি কি পাওয়া যায় দেখো, পিৎজা, স্মুথিস, পেস্ট্রি, অ্যাপেল পাই। কোনো দেশ সম্পর্কে ভালোভাবে জানতে গেলে সেখানকার খাবার দাবার অবশ্যই ট্রাই করতে হবে। তাই আমরা খুঁজে খুঁজে দেখলাম কোথায় কি ভালো খাবার পাওয়া যাচ্ছে। চলে এলাম এখানে। পেস্ট্রি, কেক এখানে নাকি বিখ্যাত। চলো ট্রাই করি। একটা চিজ কেক নিয়েছি, ওপর থেকে ব্লুবেরিজ স্প্রেড করা, আর চিকেন চিজ বল টাইপের, ভেতরে কর্ন দেওয়া, এরকম কিছু একটা ছিল। তো এই সমস্ত খাবার দাবার আমরা এখন ট্রাই করব।
ব্লুবেরিজ নিয়ে অ্যাকচুয়ালি কি জানো, আমরা অথেন্টিক ভুটানিজ খাবার ট্রাই করতে চেয়েছিলাম। তো যেখানে আমরা কেক পেস্ট্রি এগুলো খেলাম, সেখান থেকেই বলা হলো যে এই হোটেল কুয়াঙ্গা নাকি ভুটানিজ খাবারের জন্য বিখ্যাত। এখানে সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যায়। তো আমরা এখানে চলে আসলাম, চলো ট্রাই করে দেখা যাক। আমাদের খাবার চলে এসেছে, স্পেশাল ভুটানিজ। আমরা একটু শপিং করব। দেখো রাত্রের ভুটান কত সুন্দর করে সাজানো, আর এখানকার ট্রাফিক রুলসটা খুব ভালো, অনেকটা দুবাইয়ের মতন পেলাম। সব মিলে তো বেশ ভালোই লাগছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র, ছোট্ট একটা রাষ্ট্র। সামনে একটা জুতোর দোকান আছে, নানান রকমের সুন্দর সুন্দর জুতো আমি এখান থেকেই দেখতে পাচ্ছি। তো চলো এবার দোকানে যাওয়া যাক। আমরা চলে এসেছি, শপিং এর একদম সম্ভার রয়েছে সেখানে, নানান ধরনের ব্যাগ। থেকে ক্রসিং করতে লাগবে, আর যদি সেই সময় কোনো গাড়ি চলে আসে তারাই কিন্তু দাঁড়াবে, আমরা কিন্তু জেব্রা থেকে বেরিয়ে যাব। এই দেখো আমরা যাচ্ছি, আর এই যে গাড়িটা দেখলে দাঁড়িয়ে গেল, আমরা যেহেতু জেব্রা থেকে ক্রস করছি। দোকানের নাম কোজা। নানান ধরনের কালেকশন আছে, ইয়াররিংস থেকে নেক পিস, তারপরে কসমেটিক্স বগেরা যা। কিন্তু আমাদের এখানে ইন্ডিয়াতে যা দামে পাওয়া যায়, যেগুলো মোটামুটি আমার কাছে পরিচিত যে ইন্ডিয়াতেও আছে, সেগুলো ক্ষেত্রে বুঝতে পারছি দামটা যথেষ্ট বেশি। তাই দু একটা পিস কিনলাম, বাট যেগুলো খুব পছন্দ হচ্ছিল, যেমন কসমেটিক্সের মধ্যেও অনেকগুলো ছিল, দাম প্রচণ্ড বেশি। তো দেখতে পাচ্ছ এখানে অ্যালোভেরা জেল রয়েছে। ওনাদের যখন জিজ্ঞাসা করলাম, বলছে এখানকার যে কসমেটিক্স আছে বা যে কোনো প্রোডাক্ট, সেগুলো কিন্তু একদম মানে খুবই ভালো, কোনো রকম মিলাওয়াট নেই, যার জন্য এগুলোর দামগুলো কিন্তু কমানো যায় না। লিপস্টিক, বারবি চেয়ার, মাম্মা বারবি চেয়ার কিনেছে। ভুটানের মধ্যে এখন ঘুরে করছি, ঘুরে বেড়াচ্ছি। দেখো, ঘুরতে যাওয়া মানে সব গিফট আইটেম নিয়ে আসা, কারণ বন্ধু বান্ধবরা বলবে কিরে ঘুরতে তো গেলি, গিফট কোথায়? তো সেই সূত্রে এই দোকানটায় জাস্ট খাজানা, নানান ধরনের চাবির রিং, তারপরে ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে ক্রকারি সেট, ঘর সাজানোর জিনিসপত্র অনেক ধরনের ছিল। তো আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছিল, আমি বেশ কিছু জিনিসপত্র কালেক্ট করলাম। আর এই যে সামনে ছোট বোনটাকে দেখতে পাচ্ছ, এত সুন্দর ব্যবহার। ওকে যখন বললাম আমি গিফট আইটেম নেব, ও আমাকে সমানে নানান ধরনের আইটেম খুলে খুলে দেখিয়েছে। এখান থেকে আমি অনেকগুলো কালেক্ট করলাম আমার নিজের জন্য তো স্পেশালি। আর দেখো আমি এখন হাওয়া খাচ্ছি, এই জিনিসটা কিন্তু আমার বেশ ভাল লাগে দেওয়ালে লাগানোর জন্য। তাছাড়াও বিভিন্ন রকমের যে বুদ্ধার কালেকশন এখানে রয়েছে, আমি একটা নিয়েছিলাম মাথা নোটসে। দেখো আমি এখানে শো করছি, এগুলো কিন্তু গেলে অবশ্যই নিয়ে এসো, ঘরে সাজালে খুব ভাল লাগে দেখতে। শপিং এর পরে শপিং করে যাচ্ছে। এই যে ভুটান থেকে যাওয়ার সময় গেটে আটকে বলবে যা যা শপিং করেছো সব দিয়ে যাও। তবে ভুটানের এই দোকানটা অনিল স্টোরসে কিন্তু অথেন্টিক অনেক জিনিসপত্র পাওয়া যায়, বেশ সুন্দর জিনিস পাওয়া যায়।
ভুটানের স্পেশাল। তো তোমরা যদি এখানে আসো এই দোকানটা থেকে শপিং করতেই পারো। আমরা এখন ভুটান থেকে সোজা চলে যাবো ইন্ডিয়ার দিকে, তাই তো? কেমন লাগলো ভুটান ঘুরে? অনেক মজা লাগলো, তাই আর ভালো লাগলো। মঞ্চে শপিংও করলো অনেক কিছু, এই যে এটা নিচ্ছি, অনেক কিছু কিনেছে। তুই শুধু এটা? অনেক মন্দির দেখলাম, মনিস্ট্রি আর দেখলাম, মোবাইলের এটা রাখার জায়গা মানুষের সঙ্গে পরিচয় হলো। এটা পারবিও। আমরা যখন এখানে প্রবেশ করেছিলাম তখন ঘড়ি কাটায় বাজছিল দুপুর 12টা, আর এখন বাজছে ঠিক সন্ধ্যে 7টা। এবার যাওয়ার পালা, টাটা বলার পালা আমাদের প্রতিবেশী ছোট্ট রাষ্ট্রকে। খুব ভাল লাগলো ঘুরে, মানুষজনের ব্যবহার সত্যি খুব সুন্দর। আর আরেকটা ইনফরমেশন, এখানে এসে কিন্তু একটা ছোট্ট কাগজও নিচে যেখানে সেখানে ফেলা যাবে না, অবশ্যই ডাস্টবিন ইউজ করো। খুব ভালো লাগলো, ব্যবহার তো ভালোই, সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন যত্ন করে রেখেছে একটা ছোট্ট দেশকে। যখনই আমরা ভুটান পার করে জায়গাতে আসলাম তখনই পার্থক্যটা বুঝতে পারলাম যে ইন্ডিয়া আর ভুটানের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিও।